কথায় আছে, দিনটা কেমন যাবে সকাল দেখলেই বোঝা যায়। বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরুতে যেন সেই প্রবাদটা আবারও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার মাত্র ৭ কার্যদিবস, আর এই অল্প সময়ই একের পর এক সিদ্ধান্ত নিয়ে আলোড়ন তুলেছেন তারেক রহমান। ১৭ ফেব্রুয়ারি শপথ, ২৬ ফেব্রুয়ারি আজ। এই ৭ দিনে তিনি কি শুধুই চমক দেখিয়েছেন, নাকি ভবিষ্যতের শাসন দর্শনের ইঙ্গিত দিয়েছেন? দেশজুড়ে এখন একটাই প্রশ্ন, এটা কি কেবল শুরু, নাকি নতুন ইতিহাস গড়ার ইঙ্গিত? শপথ গ্রহণের পরই তিনি ঘোষণা দেন, প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত সরকারি গাড়ি ব্যবহার করবেন না, ব্যক্তিগত গাড়িতে চলাচল করবেন, থাকবে নিজস্ব চালক, জ্বালানি খরচও নিজের। রাষ্ট্রীয় অনুষ্ঠান ছাড়া গাড়িতে জাতীয় পতাকা ব্যবহার করবেন না। চলাচলের সময় সড়কের দুই পাশে পুলিশের সারিবদ্ধ অবস্থান বাধ্যতামূলক নয়। প্রধানমন্ত্রীর বহর কমিয়ে আনা হয়েছে ৪টি গাড়িতে। মুভমেন্টের সময় যানবাহন ও জনসাধারণের চলাচল স্বাভাবিক থাকবে। ট্রাফিক সিগন্যাল মেনেই চলবে তার গাড়িবহর। মন্ত্রিসভার বৈঠক অধিকাংশ সময় সচিবালয়ে। প্রশাসনিক গতি বাড়াতে শনিবারও অফিস করছেন প্রধানমন্ত্রী। তারেক রহমানের সময়ানুবর্তিতাও চোখে পড়ার মতো। প্রতিদিন সকাল ৯টায় অফিসে আসছেন তিনি। শুধু নিজে নয়, মন্ত্রিসভার সদস্য ও সচিবরা সময়মতো অফিসে আসেন কিনা তাও মনিটর করছেন। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার অপহৃত এক স্কুল ছাত্রকে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ১ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়। এ ঘটনা এখন দেশজুড়ে আলোচিত ও প্রশংসিত হচ্ছে। এরপর গত শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে ঘটে এক মানবিক মুহূর্ত। ১৯ বছর আগের পরিচিত কর্মচারী নূরকে নাম ধরে ডাকেন, তুই নূর না, তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। এই দৃশ্য এখন মানুষের মুখে মুখে। সংসদ সদস্য হিসাবে শপথের পরই সংসদীয় দলের বৈঠকে জানিয়ে দেন, দলের এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। যা অনেকের কাছে ছিল অবিশ্বাস্য, সেটাই এখন বাস্তব। দেশজুড়ে এখন আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকেই তাকে জনতার রাষ্ট্রনায়ক হিসাবে মূল্যায়ন করতে শুরু করেছেন। তবে তার সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। বিশ্লেষকদের মতে এখন পর্যন্ত নেওয়া সিদ্ধান্তগুলো মূলত ব্যক্তিগত উদ্যোগ ও প্রশাসনিক আচরণ সংক্রান্ত। এগুলোতে অতিরিক্ত রাষ্ট্রীয় ব্যয় হয়নি, বরং খরচ সাশ্রয় হয়েছে। তবে জনপ্রত্যাশার মৌলিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন না হলে প্রশংসা সমালোচনায়ও রূপ নিতে সময় লাগবে না। অপেক্ষমান চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হল চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে অবস্থান। বিশ্লেষকরা বলছেন, চাঁদাবাজ ও দখলবাজ সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানই হতে পারে সবচেয়ে বড় চমক। ২০১০ সালে সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান বলেছিলেন, দেশ বাজিকরদের হাতে। ১৯৮২ সালে কবি শামসুর রহমান লিখেছিলেন, অদ্ভুত উটের পিঠে চলছে স্বদেশ। প্রশ্ন উঠেছে, এই বাস্তবতা কি বদলাবে? ২৪-এর গণঅভ্যুত্থানের পর মব সংস্কৃতি ও চাঁদাবাজ সিন্ডিকেটের উত্থান নিয়েও আলোচনা চলছে। এখন নির্বাচিত সরকার ক্ষমতায়, ফলে প্রত্যাশাও বেশি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও মুদ্রাস্ফীতি কমানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসাবে দেখছেন অর্থনীতিবিদরা। ২০২৩ সালের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছিলেন, সিন্ডিকেটে হাত দিলেই বিপদ হবে। একই বছর শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, সিন্ডিকেট ধরতে না পারলে মন্ত্রী থাকা উচিত নয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি, এমন সমালোচনাও রয়েছে। এখন প্রশ্ন, সিন্ডিকেট কি পরিবর্তন আসবে? নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন ও মানবাধিকার কমিশন, এগুলোকে সরকারের হস্তক্ষেপ মুক্তভাবে কাজ করার নিশ্চয়তা দৃশ্যমান হওয়া প্রয়োজন বলে মত বিশ্লেষকদের। প্রশাসনকে দলীয়করণ মুক্ত রাখাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতা, অর্থ পাচার, এসবের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের প্রত্যাশা রয়েছে। দোষীদের শাস্তি নিশ্চিত হবে কিনা সেটিও আলোচনায়। দল ও সরকারের মধ্যে যৌক্তিক ব্যবধান, ক্ষমতার অপব্যবহার রোধ, রাজনীতিমুক্ত পেশাজীবী সংগঠন, এসব নিয়েও প্রত্যাশা রয়েছে। বিশেষ করে সাংবাদিক ইউনিয়নকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়টা আলোচনায় এসেছে। ৭ কার্যদিবস শুধু একটি সময় নয়, এটি এক ধরনের বার্তা। প্রশ্ন হলো, এই বার্তা কি কেবলই প্রতীকী, নাকি পরিবর্তনের বাস্তব সূচনা? ইতিহাস কখনো দীর্ঘ সময় দিয়ে নয়, সাহসী সিদ্ধান্ত দিয়েও লেখা হয়। যদি চাঁদাবাজি, সিন্ডিকেট, দুর্নীতি ও দলীয়করণের বিরুদ্ধে সত্যিকার লড়াই শুরু হয়, তাহলে এই ৭ দিনের চমক রূপ নিবে ৫ বছরের ইতিহাসে। দেশ এখন তাকিয়ে আছে, প্রশংসা থেকে প্রত্যাশা, আর প্রত্যাশা থেকে কঠিন পরীক্ষা। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরীক্ষায় সফল হবেন, এখন এটাই প্রত্যাশা দেশবাসীর। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।